আজকে আমরা পড়ব চন্দ্রবিন্দুর গুরুত্ব কি এবং কেন চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। আপনারা জানেন 50টা বর্ণের মধ্যে সর্বশেষ বর্ণ চন্দ্রবিন্দু। অবশ্যই চন্দ্রবিন্দুর গুরুত্ব রয়েছে। তাহলে চলুন আমরা একটু দেখি আজকে চন্দ্রবিন্দুর গুরুত্বটা কি। এখানে কি লেখা আছে? গা। স্বাভাবিকভাবেই আমরা গা বলতে কয়েকটা অর্থ বুঝি, তাই না? তার মধ্যে একটা হচ্ছে গা মানে শরীর, গা মানে শরীর। আরেকটা হচ্ছে গা মানে গ্রাম, আরেকটা গ্রাম মানে গ্রাম। এখন আপনাকে বুঝতে হবে যে এই গা এর অর্থটা কি, কোনটা। দেখেন আমরা যে গাটা লিখছি, এই গা বলতে বোঝাচ্ছে শরীর, গা মানে শরীর। ঠিক একই ভাবে আপনি যদি এখানে একটা চন্দ্রবিন্দু দিয়ে দেন, কি দিয়ে দিবেন? চন্দ্রবিন্দু। তাহলে এই গা অর্থ হচ্ছে গ্রাম। এখন আপনি যদি একটা বাক্য লিখেন যে আমার গ্রামের নাম মধ্যকর্ণা, আমার গ্রামের নাম মধ্যকর্ণা, গ্রাম না, আমার গায়ের নাম মধ্যকর্ণা, তো তখন যদি আপনি চন্দ্রবিন্দু না দেন তাহলে কি অর্থ হয়ে দাঁড়াবে? যে আমার শরীরের নাম মধ্যকর্ণা। তাহলে টোটালি ভিন্ন হয়ে গেল না? এটা আমাদেরকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। এরপর দেখেন এটা কি লেখা আছে? কাটা। কাটা অর্থ আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে হাত পা কোথাও কেটে গেলে বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে গেলে আমরা এটাকে কি বলি? কাটা। কি বলি? যেমন আমার হাতটা ছুরিতে কেটে গেছে বা কাটা পড়ছে, ট্রেনে মানুষ কাটা পড়েছে, কাটা পড়েছে। বুঝতে পেরেছেন? ঠিক একইভাবে আমরা এই কাটাকে বুঝি কণ্টক। কাটাকে বুঝি কণ্টক, যেমন বড়ই গাছের কণ্টক বা বেল গাছের কণ্টক। কাটা, এটাকে আমরা কাটা বলি, যার অর্থ কণ্টক। এখন আপনি বুঝবেন কিভাবে যে এটা কোনটা? যদি চন্দ্রবিন্দু না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা কাটা, হাত বা শরীর কাটা, শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কাটা। কিন্তু যখনই আপনি দেখবেন যে এখানে একটা চন্দ্রবিন্দু আছে, কি আছে? চন্দ্রবিন্দু, কাটা, এটা হচ্ছে কণ্টক, এটা হচ্ছে কণ্টক। এরপর এটা দেখেন কাদা। কাদা মানে কি? আমরা একটা স্বভাবতই বুঝতে পারি যে কান্নাকাটি করা বা এরকম। আর একটা হচ্ছে যে ওই যে বৃষ্টির সময় যে মাটি নরম হয়ে কাদার সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? কাদার সৃষ্টি হয়। তাহলে আপনি বুঝবেন কিভাবে? যখন আপনি লিখবেন স্লেটে বা খাতায়, যখন লিখবেন যে কাদা, শিশুটি কাঁদছে, শিশুটি কাঁদছে। এখন আপনি যদি সেখানে ক আকার দ আকার এই কাদা ব্যবহার করেন, ক আকার দ ছ আকার কাঁদছে, তাহলে কি হবে? কারণ এই কাদা অর্থ হচ্ছে মাটি ভিজে গেলে, বৃষ্টি পড়লে বা ধান খেতে বা বিভিন্ন ক্ষেত্রে যে কাদা থাকে ওই কাদা। কিন্তু শিশুটি কাঁদছে মানে শিশুটি কান্না করছে, তো সেইখানে আপনার কি দিতে হবে? চন্দ্রবিন্দু। তাহলে যদি আপনি এই শিশুটি কাঁদছে এইখানে চন্দ্রবিন্দু ব্যবহার না করেন তাহলে পুরো অর্থটাই ভিন্ন হয়ে যাবে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর দেখেন বাধা। বাধা বলতে আমরা কোনো কিছু বুঝি, এই কাজটা করা যাবে না, ওস্তাদ জি বাইরে যেতে না করছে, ওস্তাদ জিকে ধরতে না করছে। স্বাভাবিকভাবে আপনারা মাদ্রাসায় থাকেন, যে জন্য সহজেই এটা আমি বুঝালাম। আরেকটা হচ্ছে যে আপনার কোনো কিছুর সাথে বন্ধন, কোনো কিছুর বন্ধন, ধরেন আপনাকে দুইটা রশি বাঁধতে হবে, দুইটা রশি একত্র করে লম্বা করলে, বড় করলেন, বন্ধন যুক্ত হলো, বাধা। আমরা বলি না এই তুমি এই রশিটা বাঁধো, তো বলি না মাঝে মাঝে? তো আপনি কিভাবে বুঝবেন যে এটা কোন বাধা? যদি চন্দ্রবিন্দু না থাকে তাহলে এটা হচ্ছে যাওয়া যাবে না, নিষেধ, বাধা। আর যদি চন্দ্রবিন্দু থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে বন্ধন, রশি বা কোনো কিছু দিয়ে বেঁধেছে, এরকম বেঁধেছে। বুঝতে পেরেছেন? এরপরে আসেন হাঁস। হাঁসের অর্থ আমরা বুঝি কি? এক হচ্ছে হাসাহাসি করা, আরেকটা বুঝি যে ডিম পারে। কে ডিম পারে? এক প্রকারের পাখি, আমরা হাঁস বলি, প্রাণী, তাই না? হাঁস। তো আমরা স্বাভাবিকভাবে যখন হাসাহাসি করে, কে ভাই তুমি হাসাহাসি করো না, আমরা বলি না? হাসাহাসি করতে হয় না। তো হাঁস, এটা আমরা কিভাবে বুঝবো যে এটা কোনটা? যখন আমরা মুখে হাসাহাসি করব বা এইটা ব্যবহার করব বা লিখবো, তখন আমাদেরকে এই হাঁস ব্যবহার করতে হবে। কোন হাঁস? কোন হাঁস ব্যবহার করতে হবে? এই হাঁস ব্যবহার করতে হবে। এরপর কি করতে হবে? এখন যদি আমি ওই যে ডিম পারে হাঁস, হাঁসের ডিম খেতে চাই, কিসের ডিম? তখন আমাকে কি দিতে হবে? এই হাঁসের উপর একটা চন্দ্র বিন্দু দিতে হবে। এরপরে আছে জাতি। এরপরে আছে জাতি। জাতি অর্থে স্বাভাবিকভাবে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকারের জাতি, মুসলিম জাতি, হিন্দু জাতি, মানুষের যে শ্রেণী বিভাগ বুঝি না আমরা, হ্যাঁ? যেমন বাঙালি জাতি, ইংরেজ জাতি, একটা দল বোঝায়, তাই না? আরেকটা আছে সুপারি কাটার
যন্ত্র বিশেষ, আমরা যেটাকে গ্রামের ভাষায় বলি সর্তা। কি বলি? সর্তা। তো আপনি বুঝবেন কিভাবে এটা কোনটা? যদি চন্দ্রবিন্দু না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে জাতি, একটা দলকে বোঝাচ্ছে, মুসলিম জাতি, মুসলিম বাঙালি জাতি। চন্দ্রবিন্দু থাকলে বুঝতে হবে এটা হচ্ছে সুপারি কাটার যন্ত্র বিশেষ, সুপারি কাটার যন্ত্র বিশেষ। এরপরে আসেন কাপ। কাপ, কাপ অর্থ আমরা সবাই বুঝি কাপা, কম্পন। একটা হচ্ছে কম্পন, কাপ, শীতে কাঁপছে, আমরা মাঝে মাঝে বলি। আরেকটা আছে চায়ের কাপ, ট্রফি, ফুটবল খেলা ক্রিকেট খেলায় জেতার পর একটা কাপ দেওয়া হয়, তাই না? তো আমরা তাহলে বুঝবো কিভাবে কোন কাপটা কোনটা? যদি আপনি দেখেন যে ক এর উপরে চন্দ্রবিন্দু নাই, কাপ, এটা হবে চায়ের কাপ। কিসের কাপ? চায়ের কাপ বা বিভিন্ন ধরনের কাপ, পুরস্কার, ট্রফি। কিন্তু যখন চন্দ্রবিন্দু থাকবে তখন আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে কম্পন, কাপ, শীতে হাড় কাঁপা শীত, হাড় কাঁপা শীত। তখন আপনাকে এই চন্দ্রবিন্দু ব্যবহার করতে। এরপরে দেখেন লিখেছি দাড়ি। কি লিখেছি? দাড়ি। আমরা দাড়ি ভাবে সাধারণ ভাবে যেটা বুঝি যে এইভাবে উপর থেকে নিচের দিকে লম্বা একটা সরল রেখা, দাড়ি। আরেকটা রয়েছে পুরুষ মানুষ যারা, যাদের চিবুকের নিচে লোম থাকে, আমরা এটাকেও দাড়ি বলি। কি বলি? দাড়ি বলি। তো কোনটা কোনটা? দেখেন এই যে দাড়ি যেটা, সেটা হচ্ছে এই দাড়ি, সরল রেখা। এইখানে চন্দ্রবিন্দু নেই। যদি আমি বুঝাতে চাই চন্দ্রবিন্দু দিয়েছি তাহলে আমাকে বুঝতে হবে যে এটা পুরুষের চিবুকের নিচে যে লোম, এই লোমকে বুঝাইতেছে। বুঝতে পেরেছেন? যেমন দাড়ি রাখা সুন্নত, মুসলমানদের জন্য দাড়ি রাখা সুন্নত। আপনি যদি এই বাক্যটা লিখতে যান অবশ্যই আপনাকে চন্দ্রবিন্দু দিয়ে ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? আমরা অল্প সময়ের মধ্যে অল্প কয়েকটা শব্দ লিখে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি যে চন্দ্রবিন্দুর গুরুত্ব অপরিসীম। আপনি একটা বাক্য লিখলেন, সেখানে চন্দ্রবিন্দু ছিল, দেন নাই, পুরো বাক্যটাই ভুল। আবার একটা বাক্যের মধ্যে আপনি লিখলেন চন্দ্রবিন্দু নাই, আপনি দিলেন, তাহলে ওটা পুরো বাক্যটা ভুল। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এরকম অনেক বাক্য আছে, সময়ের স্বল্পতার কারণে আমরা দেখাতে পারলাম। বুঝতে পেরেছেন? ধন্যবাদ সকলকে।